তোমরা কেমন আছো? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জিএম আজিজুল হক, সহকারী শিক্ষক, চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে গণিত বই থেকে, নবম শ্রেণীর গণিত বই থেকে পরিমিতির 16.2 করাবো। তো নিচের চিত্রগুলো লক্ষ্য করো। কি দেখা যায় চিত্রে? একটা আয়তক্ষেত্র, একটা সামান্তরিক। তা আমরা তো জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলই কি এমন? না, একটু ভিন্ন হয়। তো সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে এটা বের করে? তো আমরা আজকে এই সামান্তরিকের বিষয় নিয়ে একটু পড়ব। এসো আমরা আজকে পড়ি সামান্তরিক। এই পাঠ শেষে তোমরা সামান্তরিক কি তা ব্যাখ্যা করতে পারবে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, রম্বসের কর্ণ নির্ণয় করতে পারবে। তো এসো আমরা শুরু করি। আগে এই তথ্যগুলো জেনে নেই। এখানে দেখা যাচ্ছে সামান্তরিকের একটা কর্ণ দেখা যায়, আবার এখানেও একটা সামান্তরিক, এটাতে একটা লম্ব দেখা যায়, যেটা আমরা উচ্চতা বলি। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকে, এটা আর এটা, আবার এই দুইটাও সমান্তরাল থাকে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল তাকেই আমরা সামান্তরিক বলি। তো সামান্তরিকের কর্ণ একটা বড়, আবার এদিক দিয়ে যদি একটা কর্ণ আঁকতাম, এই কর্ণটা একটু ছোট হতো। তাহলে দুইটা কর্ণ মানে দুই মাপের, ছোট এবং বড়। আবার সামান্তরিকের উচ্চতা ব্যবহার করতে হয়। সামান্তরিকের নিচের বাহুটাকে ভূমি বলে, আর এই খাড়া এই অংশটারে উচ্চতা বলে। উচ্চতা এমনি দেখা যায় না, সামান্তরিকের তির্যক বাহুগুলো পরিমাপে আসে না, মানে সূত্রের মধ্যে আসে না, তো এই জন্য উচ্চতা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা জেনে নিই একটু সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এই যে একটা কর্ণ একে দেখালাম, এখানে একটা ত্রিভুজ হয়ে গেল, এখানে একটা ত্রিভুজ হয়ে গেল, তো এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। আবার সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, মানে এই ভূমিটা ধরা হবে আর উচ্চতা ধরা হবে। আচ্ছা, রম্বসের বেলায় আবার এইরকম সূত্রই ব্যবহার করা যায়, যে নিচে এটা ভূমি, আবার এটার মতো উচ্চতা একে ব্যবহার করা যায়। তো রম্বসের, যেহেতু এটা রম্বস, তো রম্বসের কিছু বৈশিষ্ট্য হলো রম্বসের চারটা বাহুই সমান থাকে, আবার দুইটা কর্ণ সমান না, কিন্তু এরা এমনভাবে ছেদ করে যেন মাঝে সমকোণ তৈরি হয়, মানে কর্ণদ্বয়ের মধ্যে সমকোণ তৈরি হয়। এজন্য রম্বসের আর একটা সূত্র আছে, ক্ষেত্রফল নির্ণয় করার জন্যই রম্বসের আরেকটা সূত্র। তাহলে এই সূত্রটা হলো 2/1 ইন্টু দুই কর্ণের গুণফল, মানে কর্ণদ্বয়ের গুণফল দিয়েই এটা তৈরি করা যায়। কর্ণদ্বয়ের গুণফলকে অর্ধেক করলে তাহলে রম্বসের ক্ষেত্রফল জানা যায়। আচ্ছা, এবার একটা শর্ত হলো এমন যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কর্ণদ্বয়ের মধ্যে মধ্যবিন্দুতে সমকোণ তৈরি করে, এই কথাটাই বোঝায়। তো সমকোণ তৈরি করলে এই যে ত্রিভুজ হয়ে গেল চারটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বলা যায়। যেহেতু সমকোণে বলছে, তাহলে এই চারটা ত্রিভুজই সমকোণ হয়ে যায়, সমকোণী ত্রিভুজ। তো এই জন্য পিথাগোরাসের সূত্র এটার মধ্যে প্রয়োগ হয়। তো আমরা একটা সমাধানে এই পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করে দেখাবো। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে ট্রাপিজিয়ামের বিপরীত দুইটা বাহু সমান্তরাল শুধু, কিন্তু অন্য দুইটা সমান্তরাল নয়। এই দুইটা সমান্তরাল আর এই দুইটা সমান্তরাল নয়। তো এই জন্য ট্রাপিজিয়াম অন্য ক্ষেত্রগুলোর চেয়ে একটু আলাদা। তো আমরা এটাই এখানে দেখাচ্ছি যে দুইটা বাহু সমান্তরাল কিন্তু অন্য দুইটা সমান্তরাল হয় না, তখন তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সময় এই সমান্তরাল দুই বাহুর যোগফল আর উচ্চতা গুণ করা হয়। এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এখানে দেখানো হলো যে 1/2 ইন্টু
সমান্তরাল দুই বাহুর সমষ্টি গুণ উচ্চতা। এইভাবে আমরা এই সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়ামের নানান সমস্যা সমাধান করতে পারবো এই সূত্রগুলো দিয়ে। তাই আমরা একটা সমাধান করে আমরা একটু বুঝতে চেষ্টা করি। সমস্যা 1, একটা সামান্তরিকের ভূমি উচ্চতার এত অংশ, আবার ক্ষেত্রফল এত। তো উচ্চতার ভূমির উচ্চতার এত অংশ মানে এখানে একটা সম্পর্ক দিয়ে রাখছে যে উচ্চতা যা হবে তার এত অংশ হবে ভূমি। তো যেহেতু এটা একটা ভগ্নাংশ, আমরা ধরার সময় এই ভগ্নাংশের হরকে ব্যবহার করলে সুবিধা হয়, তখন মানে কেটে কেটে পূর্ণ সংখ্যা হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা। আর যদি কেউ এই হর ব্যবহার না করে মনে করে যে আমি এক্স দিয়ে করব, এক্স দিয়েও করা যাবে, তখন একটু ভগ্নাংশ আসবে, একটু সমস্যা হতে পারে এমন আর কি, কিন্তু সমাধান হবে। তবে আমরা সহজ করার জন্য এই হরটা ব্যবহার করে আমরা ধরি। যেমন চিত্রের মধ্যে আমরা দেখাইলাম, এটা একটা সামান্তরিক, এটার উচ্চতা দেয়া আছে, ভূমি দেয়া আছে। তো আমরা ধরে নেব প্রথম, যেহেতু উচ্চতার সাথে সম্পর্ক, তাহলে আগে উচ্চতাটাই ধরে নেব। মনে করি উচ্চতা 4a। তো আমি শুধু এ না ধরে কেন 4a ধরলাম, ওই যে বলছিলাম যেটার হরটাকে ব্যবহার করব, হরটা ব্যবহার করলে সুবিধা হয় একটু, সেই জন্য 4a ধরলাম। তো উচ্চতা যদি 4a হয়ে যায়, তাহলে ভূমি কত হবে? তারা না বলছে ভূমি উচ্চতার এত অংশ, তাহলে উচ্চতার এত অংশ করলেই তো হয়ে যাবে। তো 4a এর, এই যে 4a এর এত অংশ করলাম। তো এখন কাটলে দেখো 4 কেটে যায়, তাহলে ফল হয়ে যায় 3a। তাইলে আমাদের ভূমি হয়ে গেল 3a, পাওয়া গেল এটা। তাহলে আমরা আসলে কি জানলাম? একটা সামান্তরিকের ভূমি জানলাম, উচ্চতা জানলাম। তো আমরা তো ক্ষেত্রফলের সূত্রে দেখেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। এখন এই মানটি বসাই দিলেই তো আমাদের ক্ষেত্রফল চলে আসতেছে, কাজেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। কিন্তু তারা ক্ষেত্রফল তো দিয়েই রাখছে, তা আমরা আমাদের সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করে তাদের এটার সাথে তুলনা করব, এই উদ্দেশ্য। তা আমরা দেখি, মান বসিয়ে ক্ষেত্রফল পাই 12 স্কোয়ার। তো এখন কি প্রশ্ন মতে বলা যাবে না যে 12 স্কোয়ার মানেই 363, মানে এটাও তো ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল। এবার আমরা অপর পৃষ্ঠায় এই প্রশ্ন মতে লিখলাম যে 12 স্কোয়ার সমান 363। তাহলে সমাধান করে আমরা এ এর মান বের করে ফেলি। তাহলে এই জায়গাটা সহজ, এ এর মান পাওয়া গেল। আর এ এর মান জানলে আমরা তো ভূমি এবার পেয়ে যাই, এই যে এ বসাই দিলেই এখানে হবে। আবার উচ্চতাও পেয়ে যাই, এর মান বসাই দিলে হবে। তো আমরা বের করেছি এটা, উচ্চতার দৈর্ঘ্য হলো 4a, তাহলে এর মান বসাই দিলাম, হয়ে গেল 22 মিটার। আবার ভূমির দৈর্ঘ্য 3 × a, তাহলে এর মান বসাই দিলাম, এবার হয়ে গেল 16.5 মিটার। অ্যান্সার, একটা সমাধান হয়ে গেল। তো তোমরা কিছুটা বুঝতে পারছো? তো কারোর একটু সমস্যা থাকবেই, এখনই সমাধান হয়ে যাবে না। তবে আমরা আরও কয়েকটা উদাহরণ করলে দেখবা যে তোমাদের কাছে এটা সহজ হচ্ছে। তো আমরা আরেকটা সমস্যা দেখি, সমস্যা 2, যে একটি রম্বসের পরিসীমা দেয়া আছে, ক্ষুদ্রতর কর্ণটিও দেয়া আছে। তাহলে রম্বসের পরিসীমা দিয়ে বোঝাচ্ছে যে রম্বসের 4টি বাহুর যোগফল এটার মধ্যে আছে। তার মানে কি, যে পরিসীমা মানেই তো বাহুগুলোর যোগফল, যে ক্ষেত্রেই হোক 3 বাহু থাকলে 3 বাহুর যোগফল পরিসীমা, 4 বাহু থাকলে 4 বাহুর যোগফলই পরিসীমা। তো এই জন্য পরিসীমা বললে আমরা বুঝি রম্বসের 4টা বাহু এটার মধ্যে আছে। আর এটা দিয়ে আরও বুঝি রম্বসের 4টা বাহু তো সমান, কারণ 4 বাহু সমান হলেই তো রম্বস হয়। সুতরাং আমাদের 4টা বাহু 4 দিয়ে ভাগ করলে এটা একটা বাহু পেয়ে যাব, এইভাবে একটা তথ্য আমরা জেনে নিতে পারি। তো দেখি, আমরা একটা রম্বস এঁকেছি ABCD, ও কর্ণদ্বয় ছেদ করেছে। তো আমরা এই সম্পর্কে, এই পরিসীমা সম্পর্কে আমরা জানলাম প্রথম যে 4টা বাহু সমান এবং পরিসীমা দিয়ে রাখছে 180। সুতরাং আমরা এখানে একটা বাহুর মান বের করে ফেলবো শুরুতে। তো আমরা তথ্যগুলো একটু জানি, যে মনে করি ABCD একটা রম্বস, আর এর পরিসীমা 180, আবার এর ক্ষুদ্রতম কর্ণ AC সমান 54 সেমি। তো ক্ষুদ্রতম কর্ণর দিয়ে কি বোঝাইছে, যে আমাদের কর্ণ দুইটা BD আর AC। তো এখন ACটা যদি ছোট হয়, তাহলে 54 দিয়ে ACকেই বোঝানো হবে। তো ACকে বুঝাইলে আমরা OC বের করে ফেলতে পারি, কারণ AC হলো 54,
তাহলে ওসি হবে তার অর্ধেক, কারণ এই বিন্দুতে না সমদ্বিখণ্ডিত হয়েছে। এই জন্য ওসি এর মান আমরা পেয়ে যাই এইভাবে, যে প্রথমে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য জানলাম ওই পরিসীমাটা দিয়ে, তো 45 হলো, আমরা পাইলাম বিসির মান 45। আবার কর্ণের দৈর্ঘ্য, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য ওসি হলো অর্ধেক। এই যে আমরা বলছি ওসি সমান 54 এর অর্ধেক, তাহলে হয়ে গেল 27 সেমি। তাহলে আমরা আসলে এই ওবিসি বা বিওসি যে ত্রিভুজটা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই যে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করছে বলে, তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমরা বলছিলাম যে এখানে পিথাগোরাসের সূত্র প্রযোজ্য হতে পারে। আবার সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, তো এটা তো অতিভুজ, তো অতিভুজের সাথে না সম্পর্ক, পিথাগোরাসের সূত্রটা কি, যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার, এমন মানে ওবির যদি আমি ভূমি ধরি, তাহলে ভূমি স্কয়ার যোগ ওসি স্কয়ার, ওবি স্কয়ার যোগ ওসি স্কয়ার সমান হবে বিসি স্কয়ার। তো আমরা উল্টা বলতে পারি, আমরা যেহেতু ওবি জানি না, তো ওবির মান বের করতে পারি। তো আমরা অপর বিষয়ে কী করেছি দেখো, যে চিত্র আবার এখানে এনেছি, তো আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই। এইটা এমনি লিখলাম পিথাগোরাসের সূত্রটা, কেন এমন হয়েছে দেখো, আমাদের লেখার কথা ছিল বিসি স্কয়ার সমান ওবি স্কয়ার যোগ ওসি স্কয়ার, কিন্তু আমরা ওবি স্কয়ারটা আগে লিখেছি, কারণ আমরা জানতে চাই ওবি স্কয়ারটা। তাইলে আমরা ওবি স্কয়ারের মান জানতে হলে বিসি স্কয়ার থেকে ওসি স্কয়ার বাদ দিতে হবে, এটাই বিষয়। তাহলে আমরা এটা লিখছি এভাবে, যে ওবি স্কয়ার সমান বিসি স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। তাহলে আমরা বিসি এর মানও জানি, ওসি এর মানও জানি, বসাই দিই। তাহলে আমরা পেয়ে গেলাম 1296। তাহলে এটা উবি স্কয়ারের মান, তো শুধু উবি তো বের হয়নি, তো শুধু উবি আমরা জানতে চাই, তো উবির মান √1296 দিলাম, হয়ে গেল 36। এখন আমরা উবির মান জেনে ফেললে তো দেখা যায় কি, যে বিডি কর্ণটা এই উবির সাথে সম্পর্কিত, কারণ এই বিন্দু না মধ্যবিন্দু, তাইলে তো আমাদের উবিটা এই বিডি এর অর্ধেক, তো আমরা অর্ধেকটা জেনে ফেলেছি, তাহলে পুরাটা হবে কি, তাহলে বিডি হবে 2 × 36, মানে 72 সেমি পাওয়া গেল এটা। তো এখন আমরা একটা কর্ণ জেনে ফেললাম, তো এভাবে আমরা কর্ণ নির্ণয় করতে পারি। আবার ক্ষেত্রফল জানতে চাই, তো ক্ষেত্রফলের বেলায় আমরা সূত্র পেয়েছি 2/1 × 2 কর্ণের গুণফল। তো আমরা দুইটা কর্ণও তো জানছি, ছোট কর্ণটা দেয়া আছে 54, আর বড় কর্ণটা এখন বের করলাম 72, তো আমরা গুণফল করে ক্ষেত্রফল বের করে ফেলি, ব্যাস হয়ে গেল। এবার এইভাবে সহজেই দেখা যায় যে সমাধান হয়ে যাচ্ছে। তো তোমরাও আস্তে আস্তে যখন তথ্যগুলো জেনে ফেলবে, দেখবা যে সহজেই একটা সমাধান করা যায়। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, সমস্যা 3। একটি সামান্তরিকের ক্ষেত্রফল এত বর্গ সেমি, আবার একটা কর্ণ এত সেমি। কর্ণটা আমরা একটা চিত্রের মধ্যে দেখি এবার, যে সামান্তরিকের ক্ষেত্রফল যদি দেয়া থাকে, তো চিত্রে আমরা দেখি যে এবিসিডি যদি সামান্তরিকটা হয়, তখন এই কর্ণ যেটা দেয়া আছে, আমরা মনে করলাম বিডি কর্ণটা দেয়া আছে, তো বিডি যদি এখানে দেয়া থাকে, তাহলে বিডির মান তো 24, আমি লিখে ফেললাম। আবার বলছে বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তো বিপরীত কৌণিক বিন্দু হলো এই কর্ণের পরিবর্তে এটা, যে এটার উপর লম্ব আঁকা হয়েছে, তখন এটা নাম দিলাম এই। তাহলে আমরা এই লম্বের দৈর্ঘ্যটাই জানতে চাই, এই জানতে চাই। তো এখন দিয়ে রাখছে কর্ণ, কিন্তু আমরা জানতে চাই এই, আবার সাথে মানে তথ্য হিসেবে দেয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা এই অর্ধেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, মানে অর্ধেকটা সামান্তরিক। দেখো এখানে যে এ বি ডি যে ত্রিভুজটা, এটা কিন্তু পুরো সামান্তরিকের অর্ধেক, কারণ আমরা না জানছি যে সামান্তরিকের কর্ণ
সামান্তরিককে সর্বসম দুটি ত্রিভুজে ভাগ করে। সুতরাং একটা ত্রিভুজ এটা আর একটা ত্রিভুজ এটা, দুটোই তো সমান, সুতরাং এটা হলো অর্ধেকটা সামান্তরিক। তো আমরা এই তথ্যগুলো এখানে লিখতে পারি এইভাবে, যে মনে করি এবিসিডি একটি সামান্তরিক, এর ক্ষেত্রফল 120 বর্গ সেমি, একটি কর্ণ বিডি এটা 24, আর বিডি এর উপর এই লম্ব তথ্যটি জানাইলাম। এখন আমরা এখানে লিখতে পারি কি, দেখো এবিসিডি পুরা সামান্তরিকটা 120, আবার কর্ণ বিডি 24। তাহলে আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে, এই জন্যই সামান্তরিকটার অর্ধেক হবে এই ত্রিভুজটা। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি হবে হাফ এবিসিডি। তাহলে মানও আমরা পেয়ে যাচ্ছি 60। ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু পেয়ে গেলাম, তাহলে আমাদের এখন এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করতে হবে। তো ত্রিভুজের এটাকে আমি ভূমি ধরি আর এটাকে উচ্চতা ধরি, তাইলেও তো এটার ক্ষেত্রফল বের করা যায়। তা আমরা যদি এটা ব্যবহার করে একটা ক্ষেত্রফল বের করি, আমরা তো ক্ষেত্রফল আসলে এখানে পেয়েও গেছি আগে, তাহলে এটার সাথে তুলনা করা যাবে। তাহলে আমরা এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এই ব্যবহার করে বের করলাম, যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এই সূত্র অনুসারে। তো আমরা ভূমির মান জানছি, এই জন্য বসাই দিলাম, এই রয়ে গেল। তাহলে আমাদের ফল হলো কি 12 এই। তাহলে এই দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করলাম। আমাদের ক্ষেত্রফল আগেও জানা ছিল 60 হয়েছিল, তাহলে এটা সমানই কিন্তু 60। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই 12 এই সমান 60, তাহলে এই সমান 5। তাহলে এই এর মান জানা হয়ে গেল। তাহলে তারা তো এটাই চাইছিল যে এই লম্বের দৈর্ঘ্যটা বের করো, তাহলে আমাদের অ্যান্সারও হয়ে গেল যে লম্বের দৈর্ঘ্য এত সেমি। বুঝতে পারছো এবার? আচ্ছা, আমরা আরেকটা সমস্যার সমাধান করে আমরা শেষ করে দেব। সমস্যা 4, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 4 সেমি এবং এদের লম্ব দূরত্ব 24 সেমি। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এত হয়, তাহলে বাহু দুটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য জানতে চাচ্ছি। তো আমরা একটা চিত্র আঁকি, যে চিত্রে দেখাইলাম যে তারা যেহেতু বলছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8, তাহলে আমরা 8 ব্যবহার করে একটাকে এ ধরলাম আর একটাকে a+8 ধরে ফেললাম। তো লম্ব দূরত্ব তো তারা দিয়েই রাখছে 24, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই সব তথ্য, যে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য a আর সমান্তরাল অপর বাহুর দৈর্ঘ্য a+8। তাহলে আমরা সমান্তরাল বাহু দুটা জানলাম, লম্ব দূরত্ব জানলাম, আবার ক্ষেত্রফলও জেনে ফেললাম আগে। তা আমরা না ক্ষেত্রফলের সূত্র জানি, তো সূত্র ব্যবহার করি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 2/1 ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল এটা উচ্চতা। এই সূত্রের মধ্যে এই মানটি ব্যবহার করি। তো ব্যবহার করলে যেহেতু এ আছে, তো একটু অজানা রাশি থেকে গেল। তো আমরা এখন ক্ষেত্রফল পাচ্ছি এরকম। তাহলে প্রশ্ন মতে তো এই ক্ষেত্রফলটাই তারা যেটা দেওয়া রাখছিল 312, এটা সমান হবে। তাইলে আমরা এখন সমাধান করে এ এর মান বের করে ফেলি। তাহলে পাওয়া গেল এ এর মান 9। তাহলে এ যদি 9 হয়, তো বোঝা যায়নি যে সমান্তরাল বাহুর একটি হলো এ, আরেকটা হবে a+8, মানে 8 যোগ হবে। তাইলে দুইটা বাহু আমরা জেনে নেই, সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য 9 সেমি, অপরটির দৈর্ঘ্য 9 + 8 = 17 সেমি। হয়ে গেল আমাদের সমাধান। তাইলে দেখলা এবার কত সহজে যে আমরা এই সমাধানগুলো করে ফেলতে পারি। তা আসলে আগে তথ্যগুলো জানতে হয়। তো যখন আমরা সামান্তরিকের তথ্য, রম্বসের তথ্য এবং ট্রাপিজিয়ামের তথ্য জানব, তখনই আমাদের কাছে এই পরিমিতির মাপযোগ সহজ হবে, হিসাব সহজ হবে। তো আচ্ছা, দেখি তোমাদের মনে আছে কিনা, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পরিসীমা বলতে কি বুঝি? সামান্তরিকের কর্ণ দুটি কি সমান? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি সমান হলে কি হবে? তো এই প্রশ্নের উত্তরগুলো যদি এখন তোমাদের মনে না থাকে, তাহলে এগুলো আরও খুঁজবে বা বইয়ের সাহায্য নিয়ে তোমরা এগুলোর উত্তর লিখে ফেলবে খাতায়। তো তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি,
এটা তোমরা লিখে ফেলবে এবং বাড়িতে এটা সমাধান করে আমাদের কাছে জমা দিবে। তো আজ আর নয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।